ওয়েলকাম টু আনএকাডেমি WBPSC। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে প্লাসে সাবস্ক্রিপশন নাওনি, তোমরা চাইলে আমাদের সাথে প্লাসে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, কারণ 12 মাস এবং 24 মাস এই দুয়ের সাবস্ক্রিপশন প্ল্যান খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে প্রাইস। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে তোমাদের জন্য, যেখানে আগমনের ফাউন্ডেশন কোর্স রয়েছে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে। এই স্পেসিফিক কোর্সে আমি তোমাদের সাথে হিস্ট্রি সেশনসকে কভার করাবো, সাথে অন্যান্য যে এডুকেটররা রয়েছেন প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের প্রিপারেশন তোমাদেরকে ফাউন্ডেশন লেভেলে প্রোভাইড করা হবে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে। এই কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের ডেইলি টেস্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি এবং তার টাইমলাইন এখানে মেনশন করা রয়েছে, যার দ্বারা তোমরা নিজেরা প্রিপারেশন এখানে নিজেদের সুন্দরভাবে নিতে পারবে এবং তোমাদের কোয়ালিটি স্টাডি এখানে তোমরা যেটা পাচ্ছ তার এক্সপিরিয়েন্সটি খুব সুন্দরভাবে তোমরা চেক এখানে করতে পারবে। WBPSCর ফ্রি টেস্টের এখানে বেশ কিছু ডেটস তোমাদেরকে দেওয়া রয়েছে। প্রত্যেকটি আলাদা আলাদা ডেটে তোমরা যেই দিনটিতে মনে করবে যে এই পার্টিকুলার সাবজেক্টটি কেমন আমার প্রিপারেশন হয়েছে, চলো দেখে নেওয়া যাক, তখনই আমাদের এখানে তোমরা ফ্রিতে টেস্ট দিতে পারবে এবং এই টেস্টে তোমরা পার্টিসিপেট করে নিজেদের র্যাঙ্ক বুঝে নিতে পারবে। এই উইকে প্লাস লার্নারদের জন্য এইখানে মেনশন করা রয়েছে বেশ কিছু টেস্ট, এখানে টেস্টের লিঙ্ক, মক টেস্টের লিঙ্ক, এবং এখানে ডেটগুলো তোমরা অবশ্যই মার্ক রয়েছে, দেখে নেবে। প্রত্যেকটি আলাদা আলাদা ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড স্টাডি পাচ্ছ। ইন্টারঅ্যাক্টিভ সেশনস, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হচ্ছে, কখনো কোনো ক্লাস তোমাদের মিস যাবে না। লেকচার নোট তোমরা আফটার দি ক্লাস ডাউনলোড করে নিতে পারবে এনি টাইম এনিওয়্যার আফটার ক্লাস। তোমরা যদি মনে করো কি নোটটা ডাউনলোড করে নিয়ে আবার রিভিশন করবে, চাইলে সেটাও করতে পারো। শুধুমাত্র একটা ডিভাইস এবং সাথে থাকছে ইন্টারনেট কানেকশন, তাহলেই তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারছো। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। 10% সাবস্ক্রিপশন, এখানে সাবস্ক্রিপশন ফিতে তোমরা অফার পেয়ে যাচ্ছ। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থসের সাবস্ক্রিপশন প্ল্যান এখানে মেনশন করা রয়েছে। তবে 12 মাস এবং 24 মাস, 12 মাসের 871 এবং 24 মান্থের 633 এখানকার সাবস্ক্রিপশন ফি রয়েছে। এই সাবস্ক্রিপশন ফি তোমাদের যেটি তোমরা মান্থলি ওয়াইজ প্রোভাইড করা হচ্ছে, তোমাদেরকে দিতে হচ্ছে 10%, এর উপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ যদি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই মান্থলি ওয়াইজ এই ফিটা খুবই নমিনাল ফি কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে। তাই যদি মনে হয় একেবারে 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নাও, কারণ এরপরে ফি অনেকটাই বেড়ে যাবে, যে ক্ষেত্রে হয়তো এক্ষেত্রে ইনফ্লেশনে অনেকটাই প্রবলেম হতে পারে। সো যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও এবং পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের সাথে সাবস্ক্রিপশনটি জলদি করে ফেলো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। স্পেশাল ক্লাসের মাধ্যমেও কিন্তু তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আগে যদি মনে হয় স্পেশাল ক্লাস করে দেখে নেবে, দেন আমাদের সাথে প্লাসে সাবস্ক্রিপশন নেবে, সেটাও তোমরা করতে পারো। আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব, আজকের টপিক আমাদের কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম ঠিক কাকে বলে এবং কলোনিয়ালিজমের ইম্প্যাক্ট ভারতবর্ষে ঠিক কেমন হয়েছিল, সেই ব্যাপারে আমরা আমাদের আলোচনা করব। দ্য পলিসি অর প্র্যাকটিস অফ অ্যাকোয়ারিং ফুল অর পার্শিয়াল পলিটিক্যাল কন্ট্রোল ওভার অ্যানাদার কান্ট্রি, অকুপাইং ইট উইথ সেটেলার অ্যান্ড এক্সপ্লয়টিং ইট ইকোনমিক্যালি। মানে একটি পলিসি, কলোনিয়ালিজম হচ্ছে একটি পলিসি বা এটি একটি প্র্যাকটিস, যার দ্বারা ফুল অথবা পার্শিয়ালি অন্য কোনো কান্ট্রির পলিটিক্যাল কন্ট্রোল নেওয়া হয়। সেখানে
হয়তো আমরা ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি তাকে এক্সপ্লয়েট করি। অন্য অর্থে কলোনিয়ালিজম একটা সিস্টেমকে ডিনোট করে in which country conquers and rules over other regions. It involves exploiting the resources of the conquered country for the benefit of the conqueror. মানে আমরা যদি দেখি এখানে ব্রিটিশ আমাদের এখানে প্রথমত যদি একদম প্রথম থেকে আমাদের এই জার্নিটা নিয়ে কথা বলি ব্রিটিশ এবং ইন্ডিয়া, তো আমরা দেখব ব্রিটিশরা আমাদের এখানে প্রথমত ব্যবসা করতে এসেছিল। তাদের এই ব্যবসা করার জন্য তারা যখন এখানে তাদের যে বিজনেস বেসটা তৈরি করলো এবং তাদের এই বিজনেস বেস মানে পারমিশন তারা 1600 সালে পেল এবং এই জাহাঙ্গীরের কোর্টে যখন এখানে হকিন্স তারপর থমাস রো ইত্যাদি এনারা এলেন, এই যে জার্নিতে তারা প্রথমত কিন্তু এখানে অনলি ট্রেডার হিসেবে এসেছিল। আমাদের এখানে এখানকার যে পলিটিক্যাল কন্ট্রোল তাদের কাছে ক্ষমতা পাওয়ার জন্য বা ট্রেডিংয়ের পারমিশন পাওয়ার জন্য তারা কাকুতি মিনতি করত। বাট একটা টাইম যখন আমরা দেখতে পারি যেই টাইমের পরবর্তী টাইমে 1757 পলাশির যে যুদ্ধ, সেই যুদ্ধের পরবর্তী সময়ে আমরা দেখতে পারি যে এই যে ব্রিটিশ যে কিনা ইন্ডিয়ার সাথে এখানে ব্যবসা বাণিজ্য করে এতদিন তাদের যে বিজনেস পারফরমেন্স চলছিল, তারা টেরিটোরিয়াল এক্সপ্যানশনে চলে আসে এবং তারা টেরিটরি এখানে কি করে, টেরিটরি এখানে এই মুহূর্ত থেকে আমরা দেখতে পারি টেরিটরির এক্সপ্যানশন করতে করতে সেখানকার মানুষ এবং সেখানকার যে সমস্ত রিসোর্স সেই রিসোর্সেসগুলোকে এখানে এক্সপ্লয়টেশন করে নিজেদের দেশের বেনিফিট এখান থেকে নিতে থাকে। কারণ ইন্ডিয়া থেকে তারা র মেটেরিয়াল এখানে কম খরচে কিনে নিয়ে গিয়ে ব্রিটিশ পণ্য তারা তৈরি করে সেই র মেটেরিয়াল দিয়ে এবং মেশিন মেড চিপ গুডস তারা ইন্ডিয়াতে এনে আবার বিক্রি করে। তো তারা এক্সপ্লয়টেশনের চূড়ান্ত পর্যায়ে এখানে পৌঁছে যায়। হিস্টোরিক্যালি কলোনাইজেশনকে দুটি উপায়ে ডিফারেন্সিয়েট করা যায়, দুটি পদ্ধতিতে ডিফারেন্সিয়েট করা যায়। এক হচ্ছে গিয়ে সেটলার কলোনিয়ালিজম, আরেকটা হচ্ছে এক্সপ্লয়টেশন কলোনিয়ালিজম। সেটলার কলোনিয়ালিজম হচ্ছে একটা টাইপ অফ কলোনিয়ালিজম wherein a large number of immigrants often motivated by religious, political, economic reason settled in a new place and dominate the local indigenous population in economic, political as well as social aspect. মানে বহিরাগত কোনো একটি শক্তি অন্য ইন্ডিজিনিয়াস, আমি যদি ইন্ডিজিনিয়াস বলতে ইন্ডিয়াকে বোঝাই, বহিরাগত বাইরের কেউ ইন্ডিয়াতে আসবে, তাদের উদ্দেশ্য এখানে রিলিজিয়াস হতে পারে, পলিটিক্যাল হতে পারে, ইকোনমিক হতে পারে এবং তারা এই নতুন প্লেসে এসে থাকবে এবং এখানে থেকে এখানকার মানুষগুলোকে পরিচালনা করবে এবং এই পরিচালনা করে তারা ইকোনমিক, পলিটিক্যাল এবং সোশ্যাল অ্যাসপেক্টে এখানে মুভ করবে। এটা হচ্ছে সেটলার কলোনিয়ালিজম। এক্সপ্লয়টেশন কলোনিয়ালিজম কি? রিলেটিভলি লেস নাম্বার অফ ইমিগ্রেন্টস এখানে আসে, মানে সেটলারে কি হয়, থাকতে চলে আসে, এখানেই নতুন জায়গায় তারা থাকবে। আর এক্সপ্লয়টেশনে তারা খুব একটা আসবে না তা না, আসবে বাট রিলেটিভলি কম এখানে আসবে এবং তারা মেনলি এখানকার রিসোর্সের এক্সপ্লয়টেশনকে মেনলি ফোকাস দেবে। এখানে এসে থাকাটা তাদের কাছে ম্যাটার করছে না,
এই জায়গার নতুন জায়গার যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে কেড়ে নিয়ে গিয়ে নিজের দেশে নিজেদের ব্যবহারে কাজে লাগানোটা তাদের ম্যাটার করছে। সো এই যে কলোনিয়াল রুল, এই কলোনিয়াল রুলের আন্ডারে কি কি চেঞ্জেস হলো, তো প্রথমত আমরা যদি দেখি এই চেঞ্জেসগুলো অনেকটাই হয়েছে এবং এই চেঞ্জেসগুলোর দ্বারা একটা অন্য কালচার এখানে শিফট হচ্ছে। কারণ এখানে আমরা যদি দেখি মোস্ট পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মডার্ন সিটিজ ইমার্জড উইথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ম্যাক্সিমামই ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি আস্তে আস্তে হয়ে ওঠে এবং তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যে নতুন প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো বিক্রি করার জন্য তাদের একটা মার্কেটের প্রয়োজন হয়। সেই মার্কেটটা ইন্ডিয়া হয়ে যায়। ইন্ডিয়া একটা অন্যতম মার্কেট হয়, শুধুই ইন্ডিয়া নয়, ইন্ডিয়া একটা অন্যতম মার্কেট হয়। ইন দ্য লেট 18th century, Calcutta, Bombay and Madras rose in importance as presidency city. তো সেন্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখতে পারি এখানে প্রেসিডেন্সি সিটি, এখানে আমরা দেখতে পারি 18th century-তে এখানে গ্রো হয়ে যায়। De-urbanization took place in many city in 19th century. Those city were এখানে মাছলিপট্টম, সুরাত এবং সেরঙ্গপট্টম। তো আরবানাইজেশন মানে শহরীকরণ, ডি-আরবানাইজেশন মানে শহরীকরণ থেকে আবার ব্যাক ক্যালকুলেশন। 19th century-তে এরকম অনেক জায়গা ঘটে, কারণ হচ্ছে সেখানকার যে ইউরোপিয়ান পাওয়াররা ছিল তাদের হার এখানে সেই জায়গার ইম্পর্টেন্সকে কমিয়ে দেয়। ডি-আরবানাইজেশন অকার্ড ডিউ টু দ্য রিডাকশন অফ ডিমান্ডস অফ গুডস, রিডিউস ট্রেড, এস্টাবলিশমেন্ট অফ নিউ সেন্টার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। ধরো কোনো একটা জায়গায় এখানে পাওয়ার চলছিল ফ্রেঞ্চের, সেখানে ব্রিটিশরা চলে এলো, তার মানে সেখানকার যে ফ্রেঞ্চ লোকগুলো এখানে সেটেল হয়েছিল বা এক্সপ্লয়টেশন করছিল তারা তাদের দেশে চলে গেছে। তো সেখানকার যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটা খুবই স্বাভাবিক ব্যাপার, থাকবে না। তো ডিমান্ড ফর আ গুড এখানে রিডিউসড হয়ে যাবে এবং এই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা এই নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সেন্টার এখানে দেখতে পাচ্ছি তৈরি হলে, সেটি কিন্তু ডি-আরবানাইজেশনের জন্য দায়ী। এবার এখানে দেখা যাচ্ছে যে আলটিমেটলি একটা টাইমে 1911-তে ক্যাপিটাল শিফট হয় ক্যালকাটা টু নিউ দিল্লি। এবার এখানে দেখো দিল্লি হ্যাজ বিন ক্যাপিটাল ফর মোর দ্যান 1000 years, although with some gaps. তো আমরা যদি কলোনিয়ালিজমের এফেক্ট দেখি তাহলে এখানে আমাদের এই কলোনিয়ালিজমের যে এফেক্টে আমরা কিন্তু দিল্লিকে ক্যাপিটাল হিসেবে পেয়েছি, বাট দিল্লিকে কি কলোনিয়ালিজমের জন্য প্রথমবার আমরা ক্যাপিটাল হিসেবে পেলাম? তো সেই অর্থে বলতে গেলে না, দিল্লি এখানে ক্যাপিটাল হয়েছে এখানে মোর দ্যান 1000 years, অলদো সেখানে বেশ কিছু গ্যাপস আমরা পাই। যেমন শাহজাহান বিল্ড দ্য মোস্ট স্প্লেন্ডিড ক্যাপিটাল অফ অল, শাহজাহানাবাদ 1639। শাহজাহানের টাইমে দিল্লি ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট সেন্টার ফর সুফি কালচার। দেয়ার ওয়ার শার্প ডিভিশন বিটুইন রিচ অ্যান্ড পোর। রেড ফোর্ট, জামা মসজিদ, প্রমিনেন্ট বিল্ডিং শাহজাহানাবাদে এখানে আমরা দেখতে পারি, যেখানে 14টা আলাদা আলাদা ওয়াল ছিল। এবার এই যে দিল্লিকে নিউ দিল্লি বানানোটা কলোনিয়ালিজমের পথেই হয়েছে, কারণ 1803-এ ব্রিটিশ গেইন কন্ট্রোল অফ দিল্লি আফটার ডিফিটিং দি মারাঠা, and modern Delhi developed after 1911 when it became capital of British India. 1803-এ বা এই যে সময়কালটাতে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে যে ল্যাটার মুঘলরা ছিল তারা কেউ ক্যাপাবল ছিলেন না। তো তাদের এই ক্যাপাবিলিটি না থাকার ফলস্বরূপ এখানে আমরা দেখতে পারি আস্তে আস্তে মুঘল পাওয়ারের যে ক্ষয় হতে থাকে। মারাঠারা একটা
মারাঠা, মাইসোর, বেঙ্গল রিজিওনাল পাওয়ারগুলো, পাঞ্জাব, হায়দ্রাবাদ, কর্ণাটক, এরা আস্তে আস্তে নিজেরা নিজেদের জায়গা থেকে গ্রো করতে থাকে। বাট গোষ্ঠীদ্বন্দ্ব এবং তাদের যে নিজস্ব ইউনিটি না থাকার ফলস্বরূপ তারা ব্রিটিশদের কাছে, বহিরাগত শক্তির কাছে হেরে যায়। 1803-এ ব্রিটিশ যখন দিল্লির কন্ট্রোল পায় মারাঠাদের থেকে, তখন তারা ডেভেলপমেন্ট করে। 1911-তে এই যে বললাম ক্যাপিটাল যে ট্রান্সফার, তারপর থেকেই তারা দিল্লিকে সাজাতে শুরু করে। ব্রিটিশ ট্রাই টু রুল থ্রু দিল্লি অ্যাজ ইট হ্যাড বিন দ্য সিট টু অ্যাডমিনিস্ট্রেশন সিন্স medieval টাইম পিরিয়ড অ্যান্ড পিপল অলওয়েজ স ইট অ্যাজ দ্য প্লেস অফ সেন্ট্রাল অথরিটি। তো এরকম কোশ্চেন আসতে পারে যে 1911-তে কলকাতা থেকে দিল্লিকেই কেন চুজ করা হলো নতুন ক্যাপিটালের জন্য। সো এর অনেকগুলো কারণ রয়েছে। তো প্রথম কারণটা এখানে মেনশনই করা রয়েছে যে দিল্লিকে অলরেডি আমাদের এখানকার মানুষ একটা অ্যাডমিনিস্ট্রেশনের হেড জায়গা হিসেবে দেখে এসেছে বহু বছর, মেডাইভাল টাইম পিরিয়ড থেকে, এবং সেই সেন্ট্রাল অথরিটি থাকার ফলস্বরূপ একটা রেসপেক্ট আমরা করে থাকি দিল্লিকে। তো সেই ক্ষেত্রে আমরা বলা যেতে পারে এটা একটা অন্যতম ভালো দিক আমাদের জন্য। এবং এই মেডাইভাল টাইম পিরিয়ডের এই যে প্লেস অফ অথরিটিটা এখানে যেটি মেনশন করা রয়েছে, যার ফলস্বরূপ এই যে আমরা দিল্লিকে একটা নতুন রূপে যখন পাচ্ছি তখন কেউ অতটা অবজেক্ট করছে না। দ্বিতীয় হচ্ছে বেঙ্গলে রিভলিউশনারি অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, এবং এই যে ডিউরেশনটাতে আমরা দেখতে পাচ্ছি তখন এই 1909-এর অ্যাক্টও এসে গেছে, মরলে মিন্টো রিফর্ম। এবার এই মরলে মিন্টো রিফর্ম এখানে যখন এসে গিয়েছে এবং তার পরবর্তী টাইমে আমরা যখন বঙ্গভঙ্গ রদ করছি তখন মানুষের মধ্যে একটা ক্ষোভ অবশ্যই থাকবে। এবার এই বেঙ্গলের রিভলিউশনারি অ্যাক্টিভিটি, মানিকতলা কনস্পিরেসি কেসে অলরেডি এখানে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে অফিসারদেরকে। তো বেঙ্গলের মধ্যে এই উত্তেজনাপূর্ণ যে সময়, সেখানে ব্রিটিশ অফিসাররা থাকাটা সেফ মনে করছে না। তো তারা তাই জন্য হেডকোয়ার্টারকে এখানে শিফট করে অ্যাটলিস্ট বেঙ্গলের থেকে একটা ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করছে। একই রকমভাবে আরও একটি কারণ, সামার ক্যাপিটাল তাদের ছিল সিমলা। তো সিমলার থেকে দিল্লির যে ডিস্টেন্স অনেকটা কমই ছিল, তাই সেই জায়গা থেকে রুল রেগুলেশন মেনটেন করাটা অনেকটা ইজি হবে বলে তারা নিউ দিল্লিকে এখানে ক্যাপিটাল বানিয়েছে। এবার এই নিউ দিল্লিকে ক্যাপিটাল বানানোটা অন্যতম একটা এখানে প্রগ্রেসের দিক বলো বা এখানকার একটা সোসাইটির দিক থেকে এই মুহূর্তে মানুষজনের হঠাৎ একটা চেঞ্জেস। ভাবো যে এখানে ক্যাপিটাল থাকলে তার একটা অন্যতম সুবিধা থাকে, সেখানকার সোশ্যাল, কালচারাল, ইকোনমিক, তারপরে পলিটিক্যাল সমস্ত যে স্বাদটা সেটা এবার বদলে যাবে, সেটা আবার দিল্লিতে পাবে। এবার এই ঘটনা যদি ঘটে তাহলে এই কলকাতা থেকে অনেক সংখ্যক লোক দিল্লি চলে যাবে, তারা গিয়ে এখান থেকে ওখানে সেটেলড হবে। হতে পারে কলকাতার মানুষের যে ইকোনমিক কন্ডিশন সেটা ডাউনফল করলো, কারণ ক্যাপিটাল থাকলে সেখানে মানুষজন থাকবে, সেখানে চাহিদা থাকবে, সেখানে প্রোডাক্টের ডিমান্ড থাকবে। হ্যান্ডক্রাফট যে ইন্ডাস্ট্রি বেঙ্গলের সেটা পুরোপুরি ধরাশায়ী হলো, এবং আস্তে 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 দেখা গেল ব্রিটিশদের কলোনিয়ালিজম পলিসি এতটা দৃঢ় হলো, মানুষজন না খেতে পেয়ে অনেকেই কিন্তু বাধ্য হয়ে আবার পুরনো তাদের যে কাজ, দ্যাট ইজ এগ্রিকালচার বা বলা যেতে পারে ব্রিটিশদের আন্ডারে কোনো কাজ ইত্যাদি ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল। তো এই যে ছোট ছোট চেঞ্জেসগুলো সমাজের মধ্যে ঘটছে, তার জন্য কিন্তু ব্রিটিশের কলোনিয়ালিজম পলিসি এখানে রেসপন্সিবল। সো এই যে নিউ ক্যাপিটালের প্ল্যানিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আফটার দ্য রিভল্ট অফ 1857 বিভিন্ন ইভেন্ট আমাদের এখানে ঘটে। এবার ব্রিটিশরা আমাদের এখানে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল 1600 সালে তারা এখানে যখন বিজনেস করতে আসছে 1600-এ, এই বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন অ্যাক্টিভিটি তারা টাইম টু টাইম মিসইউজ করেছে,
এবং এখানকার ট্রেডিং অ্যাক্টিভিটিগুলিকে তারা বারংবার মিসইউজ করে এই ট্রেডিং অ্যাক্টিভিটিগুলোতে তারা দেখা গিয়েছে এক্সপ্লয়টেশন করেছে অনেক বেশি। 1877-এ ভাইসরয় লিটন দরবার একটি অর্গানাইজ করেছিল কুইন ভিক্টোরিয়া অ্যাজ দি এমপ্রেস অফ ইন্ডিয়া। এই ভাইসরয় লিটন অর্গানাইজ করে এবং 1911-এ যখন কিং জর্জ V এখানে ইংল্যান্ডে রাজা হন, এই দরবারটি দিল্লিতে করা হয় টু সেলিব্রেট দ্য অকেশন and decision was taken to shift the capital of India from Calcutta to Delhi। তার মানে দেখো এই যে সময়টাতেই এরকম একটা ডিসিশন নেওয়ার কথা হয়েছিল। এবার অনেকে বলে থাকেন যে 1905-এ কার্জন যখন এসেছে, আমাদের বঙ্গভঙ্গ যখন হয়েছে, ঠিক সেই সময়ে আমাদের ইচ্ছা করে বঙ্গভঙ্গকে রদ করে সেই সময়টাকে এখানে কাজে লাগিয়ে ক্যাপিটাল ট্রান্সফার করা হয়েছে। বাট যদি ইতিহাস দেখা যায় সবসময় কিন্তু যে সেটাই একমাত্র অ্যাঙ্গেল হতে পারে বা সেই ভাবনা চিন্তাটার আরো অনেক কিছু বিস্তার আছে, এর গভীরে বেশ কিছু কথা আছে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন তোমাদের প্রয়োজনীয়, তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে, তাহলে এই সমস্ত স্টোরিগুলোকে আমরা আরো গভীরে জানতে পারি। এডওয়ার্ড লিউটেন্স এবং হারবার্ট বেকার তারা আর্কিটেক্ট ছিলেন, তারা ডিজাইন করেছেন নিউ দিল্লি এবং তারা বিল্ডিং এখানে গ্রো করেছেন। ব্রিটিশ ওয়ান্টেড টু গিভ ইম্পর্টেন্স টু দিল্লি অ্যাজ সেন্ট্রি অফ পাওয়ার বিকজ ইট হ্যাজ অলওয়েজ বিন আ সেন্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দি ভ্যারিয়াস রুলার এবং স্টিল কনসিডার্ড ইট অ্যাজ আ সিট অফ রুলার। তো এমন একটা জায়গা যেখানে এত বছর মেডিভেল পিরিয়ডে কেউ না কেউ রুল করে গেছে, যে জায়গাটাকে কনসিডার করা যায় এমন একটা সিট, যে সিটটা যেন রুলারদের বসারই জন্য। সো যখন নিউ ক্যাপিটাল ডিজাইন করা হলো, emphasis was given to Roman Greek architecture and old Delhi was left to expand without any plan। রোমান গ্রিক আর্কিটেকচারের উপর বেস করে এই এডওয়ার্ড লিউটেন্স, হারবার্ট বেকার এরা নতুন দিল্লির ফরমেশন করেছেন। এই টার্ম দুটো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কাজে আসতে পারে। এখানে ওল্ড দিল্লি এবং নিউ দিল্লির ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিস্তার তফাৎ দেখতে পারা যায়, যার জন্য এখানে অনেকটা সেই সময় প্রবলেমও কিন্তু ক্রিয়েট হয়। এবার আমরা যদি দেখি পার্টিশন অফ ইন্ডিয়া 1947 হলো কিসের জন্য হলো? কলোনিয়ালিজমের জন্যই তো হলো। মাঝে কিন্তু আরো অনেক পয়েন্ট আছে, বাট আমি মেজর বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলছি। Partition of India 1947, massive transfer of population on the both side of a new border। কারণ ভীষণ রকম ভাবে ওখানকার যে সমস্ত যারা ছিলেন তারাও নিজেদেরকে ইন্ডিয়ান ভাবতেন, এখানকার যারা ছিলেন তারাও নিজেদেরকে ইন্ডিয়ান ভাবতেন। এবার ইন্ডিয়ার এবং পাকিস্তান এই যে ডিভিশনটা, সেক্ষেত্রে বোথ সাইডের লোকেদের মধ্যে আসা যাওয়ার এখানে ট্রান্সফারটা দেখতে পারা যায়। ডেজ আফটার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন এখানে বিভিন্ন জায়গায় রায়ত শুরু হয়ে যায়। ওভার 2/3 of the Delhi Muslim migrated, almost 44,000 homes were abandoned। 2/3 লোকেদেরকে আমরা মাইগ্রেটেড হতে দেখতে পারি। পার্টিশন মানুষের জীবন বদলে দেয়, অকুপেশন বদলে দেয়। লার্জ মাইগ্রেশন আমরা পাঞ্জাব থেকে দেখতে পারি এবং থাউজেন্ড অফ পিপল ওয়ার ফোর্স টু লিভ দেয়ার হাউস, এবং সেটা আবার এমিগ্রেন্টসদের দ্বারা অকুপাইড হয়ে যায়। এখানে ই আর আই নিয়ে খুব প্রবলেম হয়। আই ফর ইন, ঠিক আছে, ইমিগ্রেন্টস, আর ই ফর এক্সিট। এইভাবে যদি তোমরা ভাবো তাহলে কিন্তু তোমাদের অতটা বুঝতে প্রবলেম হবে না। এবার এখানে হচ্ছে গিয়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, লোকেদেরকে ভয় দেখানো হয়, তাদের বেঁচে থাকার জন্য বলা হয় পালিয়ে যাও, তোমরা নিজেদের ধর্মের মতন করে সেই সমস্ত জায়গায় আস্তানা গড়ে তোলো। এবং
আলটিমেটলি তাদের বিভিন্ন জায়গায় মানে তাদের যে স্যানিটাইজেশন বলো, ডিফারেন্ট ক্যাম্পে তারা জীবন কাটায়, এবং হতে পারে আমার তোমার যারা আগের প্রজন্মের যারা ছিলেন ফ্যামিলির, তাদেরকেও হয়তো এই প্রবলেম ফেস করতে হয়েছে। সো কলোনিয়ালিজম এই যে পলিসি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কলোনিয়ালিজম পলিসি অনেক ধ্বংসাত্মক একটি পলিসি, এবং এই পলিসির খারাপ দিকগুলো আমরা দেখলাম। আমরা যদি বলি এর অ্যাডভান্টেজ কি কিছু আছে কলোনিয়াল পলিসির, তো এক্ষেত্রে বলা যেতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব কিছুরই থাকে, ভালো মন্দ মিলিয়েই সব কিছু তৈরি হবে। এবং এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজকে নিয়ে যদি আমি স্টাডি করি, তাহলে এখানে দেখা যাবে ডিসঅ্যাডভান্টেজ তো প্রচুর আছে, একটার পর একটা ডিসঅ্যাডভান্টেজ হয়েই গেছে, একে আমরা বদলাতে পারবো না। অ্যাডভান্টেজ বলতে গেলে কলোনিয়ালিজমের অ্যাডভান্টেজ, কলোনিয়ালিজম টার্মটা যেহেতু এটা একটা নেগেটিভ টার্ম, তো তার একটা অ্যাডভান্টেজ আমরা কি বলতে পারি, এখানকার মিলিটারি যে পাওয়ার, সেই মিলিটারি পাওয়ারের এক্সপ্যানশন একটা অ্যাডভান্টেজ হতে পারে। মিলিটারি পাওয়ার, আমরা যদি ইউরোপিয়ান পাওয়ারের অ্যাডভান্টেজ বলি তাহলে কিন্তু অনেক কিছু আসতে পারে, বাট কলোনিয়ালিজমের অ্যাডভান্টেজ মিলিটারি পাওয়ার এখানে অনেকটা গ্রো করেছে। আমরা আর কি ডিফেন্স নিয়ে অনেক বেশি পরিমাণে ভেবেছি, ডিফেন্স জায়গাটাকে আমরা যদি দেখি। তার পরবর্তী টাইমে আমরা যদি বলি এখানে আরো একটা দিক, এই কলোনিয়ালিজম আসার পরে সোসাইটিতে ওয়েস্টার্ন যে কালচারটা এসেছে, তার থ্রু দিয়ে আমরা মডার্নাইজেশন পেয়েছি, এবং কলোনিয়ালিজমের জন্যই আমাদের কমিউনিকেশন সিস্টেমের অনেকটা পরিমাণে গ্রোথ হয়েছে। কমিউনিকেশন আমরা অনেক বেশি পরিমাণে করতে পেরেছি। কমিউনিকেশনের যে গ্রোথ, সেই কমিউনিকেশনের গ্রোথের বেসিসে এখানে আমরা দেখতে পারি আলটিমেটলি ডিফারেন্ট সিচুয়েশন এখানে যখন আমরা পাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে এই সিস্টেমটা আমাদের কিন্তু অনেকটা সাকসেস এনে দিতে পেরেছে ব্রিটিশ, তাদের জন্য, মানে ব্রিটিশ পলিসি এখানে ইমপ্লিমেন্ট করা খুব সহজ হয়েছে, কারণ এখানে তারা সেটেল ডাউন হয়ে গেছে এবং আমাদের এখানকার মানুষরা তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো কালচার হারমোনি হয়েছে, অনেক কিছু হয়েছে। তো ফার্দার আরো এই সমস্ত টপিক নিয়ে ডিসকাশন যদি তোমাদের মনে হয়, আমাদের সাথে ক্লাসে চলে এসো। আমাদের এই কোর্সে আমরা অনেক গভীরে গিয়ে আমাদের মডার্ন অ্যানশিয়েন্ট মেডাইভাল হিস্ট্রিকে আলোচনা করব, এবং এই কোর্সটা অনেকটা দিন চলবে। তোমাদের প্রিপারেশনের সাথে কানেক্টেড এই কোর্সে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে, টাটা।